আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আশা করছি যে যেখান থেকেই শুনছেন প্রত্যেকেই ভালো আছেন। আজকে আলোচনা করতে চাই নতুন কারিকুলামের ৮ম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তো এটি মূলত আসলে সূচিপত্রের ৪ নম্বর অধ্যায়টি। তো এখানে অঙ্কগুলো করার পাশাপাশি হচ্ছে আমরা এখানকার যে বেসিক আলোচনাগুলো রয়েছে সেটিও আলোচনা করব। তো প্রথমত এখানে ১ এবং ২টি প্রশ্ন রয়েছে। তো প্রথমত আমরা ১ নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। যেমন এখানে বলা আছে যে রইস ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। আচ্ছা, ৩ বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে, তাহলে তার যে লাভের টাকা সেটি কত আমরা জানি না। আচ্ছা, এরপরে কি বলা আছে যে যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছর পরে রইসের কত টাকা মুনাফা আসবে। আচ্ছা, এখানে মুনাফা বলতে আমরা সবাই বুঝি লাভের যে টাকাটা সেটি। তো এখানে ৭% মুনাফা হারে, হ্যাঁ, কন্ডিশন হচ্ছে ৭%। তো ৭% বলতে আমরা কি বুঝি যে ১০০ টাকা যদি ১ বছর রাখা হয় সেক্ষেত্রে লাভ দেওয়া হবে ৬০ টাকা। এই শর্ত অনুযায়ী সে ৩৫,০০০ টাকা ৩ বছর রেখেছে। তো এখানে মুনাফার হার বা শতকরা মুনাফার হার বা ৭% হারে এই তিনোটা কথার অর্থ একই যে যদি আমরা ১০০ টাকা ১ বছর রাখি সেক্ষেত্রে আমাদের ব্যাংক থেকে লাভ দেওয়া হবে হচ্ছে শুধু ৬০ টাকা। এটি ৮% থাকতে পারে, ৬%, ১০%ও থাকতে পারে। তো এখন বিষয় হচ্ছে এই যে মুনাফাটা এটি আসলে কয় ধরনের হয়। মুনাফা মূলত আমরা ২ ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? সরল মুনাফার ব্যাপারটা হচ্ছে এখানে প্রারম্ভিক যে মূলধনটা সেটি আসলে অপরিবর্তিত থাকে। আর আমরা যত বছরের জন্য টাকাটা রাখবো ঠিক তত বছরের হিসেব করে আমাদের এখানে লাভের টাকাটা আসবে। সাপোজ আমি যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করি ২ বছরের জন্য বা ৫ বছরের জন্য বা হচ্ছে যে ৭ বছরের জন্য, যদি আমার মুনাফার হার ৭% বা ৮% হয়, অর্থাৎ প্রতি ১০০ টাকায় যদি আমাকে ৬০ টাকা বা ৮ টাকা করে লাভ দেওয়া হয়, তাহলে আমি যে ১০,০০০ টাকা বিনিয়োগ করেছি এই টাকাটা আমি যত বছর রাখবো, ৫ বছর, ৭ বছর, ১০ বছর, যত বছরই রাখি সেটার উপরে কিন্তু আমাকে লাভ দেওয়া হবে। তার মানে আমার যে মূল টাকাটা ১০,০০০ সে কিন্তু পরিবর্তন হবে না। ১০,০০০ টাকা, এই টাকাটা হচ্ছে পরিবর্তন হবে না। এই টাকার উপরে আমি যত বছর রাখবো ৭% হারে আমাকে লাভ দেওয়া হবে। এটা হচ্ছে সরল মুনাফা। আর তাহলে আমি লিখে রাখি সরল মুনাফা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই হচ্ছে ২টা মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে আসলটা আমরা রাখি, যে মূলধনটা রাখি সেটি কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হবে। অর্থাৎ আমি প্রথমে রেখেছি ১০,০০০ টাকা, সাপোজ ১ বছর পরে যদি আমার কথার কথা লাভ যদি ২০০ টাকা বা ৩০০ টাকা আসে, তাহলে পরবর্তী বছরে অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে আমার যে আসল ছিল ১০,০০০ সেটি কিন্তু আর ১০,০০০ থাকবে না, এটি হয়ে যাবে ১০,২০০ টাকা। এখন ১০,২০০ টাকার উপরে আবার ৭% হারে, হ্যাঁ, এর পরের বছর লাভের পরিমাণ আগের থেকে তুলনামূলক কিছুটা হলেও বেশি আসবে। যেমন প্রথম বছরে আমি পেয়েছি হচ্ছে ২০০ টাকা, এই ১০,০০০ টাকার জন্য কথার কথা আমি ২০০ টাকা পেয়েছি, এই ৭% আমি ধরে নিলাম যে ২০০ টাকা আমরা লাভ পেয়েছি, কিন্তু পরের বছর আমার আসল হয়ে যাবে এখন ১০,২০০ টাকা। তো এইটার জন্য আমি নিশ্চয়ই লাভ আগের তুলনায় কিছুটা হলেও বেশি পাবো, ১০ টাকা বা ২০ টাকা হলেও বেশি পাবো। এর পরের বছর আবার হয়ে যাচ্ছে ১০,৪০০ টাকা। অর্থাৎ প্রতি বছর বছর আমার যে মূলধনটা সেটি পরিবর্তন হচ্ছে, এটি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আর সরল মুনাফার ক্ষেত্রে আমি যেই টাকাটা শুরুতেই বিনিয়োগ করেছিলাম আমার মূল টাকাটা এটি অপরিবর্তিত থাকবে। এরপর আমি যত বছর রেখে দিব, হ্যাঁ, বা যত বছর আমি কোথাও হচ্ছে যে বিনিয়োগ করব সেইটা সেই অনুযায়ী লাভ আসবে নির্দিষ্ট হারে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটি যে আসলটা এটি প্রতি বছর বছর বাড়তেই থাকবে, কারণ আমি প্রথম বছর যেই টাকাটা রেখেছি এটার উপরে আমার যে লাভটা আসছে এই লাভটা আবার মূল টাকার সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ ১০,০০০-এর সাথে ১০,২০০ যদি আমি লাভ ২০০ টাকা পেয়ে থাকি, এরপরে যদি আমি এরপরে বছর ২২০ টাকা পেয়ে থাকি, তাহলে আবার ১০,৪০০ টাকা আমার মূল টাকাটা হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা বলতে পারি সরল মুনাফার সংজ্ঞাটা যে মানে প্রারম্ভিক মূলধনের উপর যে
আসল যে মুনাফা হিসেব করা হয় সেটি হচ্ছে আমাদের সরল মুনাফা। যদি আমি আরেকটু সাজিয়ে বলতে চাই যে প্রারম্ভিক মূলধন বা আসলের উপর প্রতি বছর যে মুনাফা পাওয়া যায় তাকে সরল মুনাফা বলে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের সাথে যে মুনাফা পাওয়া যায় প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, এখন এগুলোর সূত্র রয়েছে, যেমন আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন। এটি হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে। তো আই আই দ্বারা বোঝায় এখানে শুধু মুনাফা। এখানে মুনাফা এবং মুনাফার হার দুইটি ব্যাপার রয়েছে। মুনাফার হার যদি বলা হয় তাহলে সেটি 100 টাকার জন্য 1 বছরের, এই কথাটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, আর যদি মুনাফা বলা হয় তাহলে আমাদের মোট লাভের টাকাটা, অর্থাৎ আমরা কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট একটা সময়ের জন্য কত টাকা লাভ পেয়েছি, কি 4000 পেয়েছি না 5000 পেয়েছি না 500 পেয়েছি, সেই টাকাটা। আর মুনাফার হার বললে 100 টাকার জন্য 1 বছরে কত দিচ্ছে, কি 60 টাকা না 5 টাকা, অর্থাৎ এটি পার্সেন্টেজ হিসেবে থাকবে, যেমন 5% অথবা 7% অথবা 10% এইভাবে থাকতে পারে। হ্যাঁ, যদি 10% বলে তাহলে আমরা বুঝবো যে প্রতি 100 টাকার জন্য 1 বছরে আমাকে লাভ দিবে 10 টাকা। আর 7% বললে প্রতি 100 টাকার জন্য 1 বছরে লাভ দিবে 60 টাকা। 5% বললে প্রতি 100 টাকার জন্য আমাকে 1 বছরে লাভ দেওয়া হবে 5 টাকা। তাহলে এই হচ্ছে মুনাফার হার। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট। আর একটা হচ্ছে শুধু মুনাফা। হ্যাঁ, এটি হচ্ছে আয়। ঠিক আছে, তাহলে এটি দ্বারা শুধু আমার আমি মূল টাকাটা কত সময় রাখার ফলে আমি যে লাভটা শুধু পেয়েছি সেই লাভের পরিমাণটা, সেটি হতে পারে 500 টাকা, হতে পারে 2000 টাকা, হতে পারে 20,000 টাকা। হ্যাঁ, এটি হচ্ছে আমার মূল টাকার উপরে যেই টাকাটা পাচ্ছি। আর পি দ্বারা এখানে বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে আমাদের মুনাফা। আর পি হচ্ছে আমাদের এখানে মূলধন বা আসল, মূলধন বা আসল। তারপরে এখানে আর তো বললাম মুনাফার হার। হ্যাঁ, এখানে লিখি আমি যে আর হচ্ছে মুনাফার হার, আর অপর দিকে এন হচ্ছে আমাদের সময়। মানে এই হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে সূত্র আই সমান পি আর এন। খুব সহজে আমরা সূত্র প্রয়োগ করে দিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারবো। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের যে সূত্রটি সেটি হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান এ মাইনাস পি। হ্যাঁ, তো এখানে আবার এ দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এই যে আমাদের যে আসলটা সেটি প্রতি বছর বছর বৃদ্ধি পাচ্ছে, সেটি হচ্ছে এ। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সংখ্যাটা আমরা কি বলতে পারি যে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকেই বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা সংখ্যা তো বলেছি, যেখানে প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যুক্ত হয়ে যে নতুন মূলধন পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি সমান এ মাইনাস পি। এখন এই যে চক্রবৃদ্ধি মূলধন এ, এটার আবার সূত্র আছে, এটা সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধন এটার সূত্র। আবার এখান থেকে আমরা পি কমন নিতে পারি, পি কমন নিলে আমরা পাচ্ছি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির যে মুনাফা রয়েছে তার সূত্র। হ্যাঁ, তাহলে আমরা সরল মুনাফার সূত্র জানলাম, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানলাম। এরপরে আমরা এখান থেকে আবার চক্রবৃদ্ধির যে মূলধন সেটিরও সূত্র পেয়ে যাই, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে যে এরপরে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আবার মুনাফা আসলে একটা জিনিস পাওয়া যায় সরল মুনাফার ক্ষেত্রে। আমি যদি এই জায়গাটা একটু মুছে দেই, যে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের মুনাফা আসলের আবার একটা সূত্র রয়েছে, মুনাফা আসল বা মুনাফা মূলধন। হ্যাঁ, এটিকেও হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে মুনাফা আসল এটাকেও এ দ্বারা প্রকাশ করা হয়, এই সমান সমান এখানে পি প্লাস আই। মানে আসল হচ্ছে আমার পি, মুনাফা হচ্ছে আই। তাহলে
দুইটার যোগফলই হচ্ছে আমার মুনাফা আসল। এটা আসলে হাইফেন চিহ্ন দেওয়া হয়েছে মুনাফা আসল দুইটা ওয়ার্ড একত্রে করার জন্য। তো মুনাফা আসলকে সরল মুনাফার ক্ষেত্রেও এ দ্বারা প্রকাশ করা হয়। এটির সূত্র হচ্ছে পি প্লাস আই। তো এখন পি এর আবার আই এর আবার আমাদের সূত্র জানা আছে। আই সমান আমরা লিখেছি কি পি আর এন, তাহলে আমরা এটা লিখব পি আর এন। তাহলে এখান থেকে আমরা পি কমন নিয়ে 1 প্লাস আর এন। তাহলে এই হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে যে মুনাফা আসলের সূত্র সেটি। আবার চক্রবৃদ্ধি যে মূলধন রয়েছে সেখানে আবার এ দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধনকে, সেটি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। আর এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি সমান এ মাইনাস পি। তো আশা করি এই চ্যাপ্টারের যে সূত্রগুলো বেসিকগুলো সেগুলো আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে আমাদের প্রথম অঙ্কটি যেটা রয়েছে, আমরা এখান থেকে মূলত রোহিত সাহেবের 3 বছরে কত টাকা মুনাফা আসে আমরা সেটি বের করব। তো এই অঙ্কটি আসলে দুইটি নিয়মে করা যায়। একটি হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে দিয়ে, আর আরেকটি হচ্ছে আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি। তো দুইটি নিয়মে হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমত আমি সূত্রের মাধ্যমে করতে চাই, তাহলে একের সমাধান। তো প্রথমত আগে আমরা এখানে খেয়াল করব কি কি জিনিস দেওয়া আছে। আমি সূত্রের মাধ্যমে প্রথমে করতে চাচ্ছি। তো এখানে আমরা এই যে 35,000 টাকা, এটা হচ্ছে তার মূল টাকা। এই টাকা 3 বছরের জন্য ব্যাংকে রেখেছে। তো কন্ডিশন ছিল ব্যাংক তাকে 7% করে লাভ দিবে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য 1 বছরে 60 টাকা করে লাভ দিবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে 35,000 টাকা 3 বছর রেখেছে, এটার জন্য তার মোট কত টাকা লাভ আসবে বা মুনাফা আসবে। তাহলে আমরা এখানে সূত্রের মাধ্যমে যদি করি, তাহলে আমাদের আসল বা মূলধন দুটি একই কথা। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এটি হচ্ছে আমাদের 35,000 টাকা। 35,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের আছে সময়। আমাদের এন সমান হচ্ছে 3 বছর। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে যে মুনাফার হার। আর বা রেট অফ ইন্টারেস্ট সমান, এটি হচ্ছে আমাদের 7%। এখন এই পার্সেন্টকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, ভেঙে ফেলবো, অর্থাৎ 100/7। আর 100/7 মানে 0.07। 7কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.07 পাবো। তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো। এখন আমাদের যে সরল মুনাফা সূত্র জানা রয়েছে সেটি আমরা প্রয়োগ করে দিব। আমরা কি জানি যে আই সমান পি আর এন, এই সূত্রটা আমরা সরাসরি প্রয়োগ করে দিয়ে মান বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আই সমান পি আর এন। এবার বাদ দিয়ে জাস্ট আমরা মান বসিয়ে দেব। আমাদের পি হচ্ছে এখানে মূল টাকা 35,000, সেই সাথে আমাদের গুণ হবে হচ্ছে আর এর মান 0.07, আর এন হচ্ছে আমাদের 3 বছর। এবার আমরা এই তিনটা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের আই এর মান চলে আসবে। আইটা হচ্ছে আমাদের শুধু মুনাফা, আর এখানে আর দ্বারা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফা এবং মুনাফার হার এই দুটার মধ্যে পার্থক্য আমি একটু আগেই ব্যাখ্যা করেছি। আমি আবারও বলি, মুনাফাটা হচ্ছে আমার মূল টাকার উপরে আমি যত বছর টাকাটা কোথাও বিনিয়োগ করতেছি বা ব্যাংকে রেখে দিচ্ছি, সেখানে আমার মোট কত টাকা লাভ আসতেছে সেটিকে আয় দ্বারা প্রকাশ করা হয়, সেটিকে আয় দ্বারা বোঝানো হয়, অর্থাৎ মুনাফা। আর মুনাফার হার হচ্ছে মানে প্রতি 100 টাকার জন্য 1 বছরে আমাকে কয় টাকা করে লাভ দিচ্ছে, কি 5 টাকা, 7 টাকা না 10 টাকা, অর্থাৎ 7%, 5% বা 10%, এটি হচ্ছে মুনাফার হার। তাহলে এখন এই তিনটা জিনিস আমরা গুণ করে দিলে হচ্ছে আমরা আই এর মান পেয়ে যাব। তাহলে আমি একটু দেখি আমাদের গুণফলটি কত আসে। 7 গুণন 3, তাহলে 7,350 টাকা। এটি হচ্ছে আমাদের টোটাল লাভের পরিমাণ, যে 7,350 টাকা। তাহলে সুতরাং মুনাফা
এটি শুধুমাত্র মুনাফা, মুনাফার হার বলা যাবে না, মুনাফার হার থাকবে পার্সেন্টেজে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য 1 বছরে কত টাকা লাভ দিবে। আচ্ছা, 7,350 টাকা, রাইট? তাহলে এখন এই অঙ্কটি আমরা সূত্র ছাড়াও যদি কেউ হচ্ছে ঐকিক নিয়মে করতে চাই তাহলে সেটিও করতে পারবো। তাহলে আমি এখন ঐকিক নিয়মে কিভাবে করতে হবে সেটিও দেখিয়ে দিই। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করতে চাই তাহলে প্রথমত আমাদের কাছে চেয়েছে হচ্ছে মুনাফা কত, তাহলে যেটি বের করতে বলে এটি সবসময় হচ্ছে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে আমাদের যে প্রথম লাইনটি এটি হচ্ছে আমাদের ক্লু। হ্যাঁ, এই লাইনটি দিয়ে আমরা স্টার্ট করব যে সে 35,000 টাকা 3 বছরে, সরি এটি আমাদের ক্লু না, আমাদের এই জায়গাটা হচ্ছে ক্লু। এটা কি হচ্ছে আমরা ব্যবহার করবো যে 7% করে সে মুনাফা পেয়েছে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য 1 বছরে মুনাফা পায় 60 টাকা। তাহলে 1 টাকার জন্য 1 বছরে কয় টাকা পায়, আর এখানে যে আসল 35,000 টাকা এটার জন্য 3 বছরে কত টাকা মুনাফা হয় এটি আমরা প্রয়োগ করে দিলেই আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারবো। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে যে 100 টাকায় 1 বছরে মুনাফা পায়, মুনাফা বা লাভ, হ্যাঁ একই কথা, মুনাফা পায় হচ্ছে 60 টাকা, 60 টাকা। আচ্ছা, এবার সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কম পাবে, খুবই স্বাভাবিক। যেখানে 100 টাকার জন্য 1 বছরে মুনাফা পাচ্ছে 60 টাকা, সেখানে মাত্র 1 টাকায় 1 বছরে মুনাফা পাবে কম টাকা। তো কমের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ভাগ হয়, আর ভাগের ক্ষেত্রে যেটি প্রথমে থাকবে সে নিচে চলে যাবে। আর মনে রাখার উপায় হচ্ছে, বুদ্ধি হচ্ছে এইটার নিচে ঠিক এটাই বসে যাবে কমের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে সুতরাং এবার আমাদের বের করার বিষয় এই 35,000 টাকার জন্য 3 বছরে কত টাকা মুনাফা পাবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে 35,000 টাকায় 3 বছরের মুনাফা স্বাভাবিকভাবে বেশি পাবে। আমরা এই লাইনটার সাথে কম্পেয়ার করব। তাহলে 1 টাকার তুলনায় 35,000 টাকা বেশি, 1 বছরের তুলনায় 3 বছর বেশি, তাহলে স্বাভাবিকভাবে বেশি মুনাফা পাবে, আর বেশির বেলায় গুণ হয়। তাহলে আমরা আগেরটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব। এরপরে এই দুইটাকে আমরা উপরে বসিয়ে দিব, যেটা আমার বেশি হচ্ছে, বেশির বেলায় গুণ, আর গুণ হলে সেটি অবশ্যই উপরে বসাইতে হবে। এখন আমরা এই দুই শূন্য কেটে দিতে পারি। তাহলে আমাদের ফলাফল কত আসবে, 350, এখানে 3 দ্বারা গুণ করলে হবে 3 10,000, সাথে আবার 7 গুণ করি, 7 করে 3 7 একে 7, তার মানে 7,350 টাকা। তাহলে আমাদের আগের যে রেজাল্টটি ছিল সেটি চলে আসছে 7,350 টাকা। বাস, তাহলে আমরা এই দুইটি নিয়মে হচ্ছে যে অঙ্ক করতে পারি। তো যার কাছে যেটি সহজ লাগে সেটি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি এখন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে বলা আছে কি যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। আচ্ছা, এখন মুনাফার হার হচ্ছে 8%, তাহলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত। তাহলে এই অঙ্কটি হচ্ছে ঠিক 1 নম্বর অঙ্কটির বিপরীত। 1 নম্বর অঙ্কের মধ্যে আমাদের আসল দেওয়া ছিল, সেই আসলের 3 বছরের মুনাফা কত আমরা জানতাম না, আমরা মুনাফাটা বের করেছি। আর এই অঙ্কের মধ্যে ঠিক আমাদের মুনাফার পরিমাণটা দেওয়া আছে, সে কত টাকা লাভ পেয়েছে এটা আমরা জানি, আর কত সময় পেয়েছে সেটাও আমরা জানি, 6 মাসে। আর মুনাফার হার দেওয়া আছে যে 8%, মানে প্রতি 100 টাকার জন্য 1 বছরে সে লাভ পেয়েছে 8 টাকা। এখন এই কন্ডিশনে সে যে লাভটা পেয়েছিল, এই যে 23,000 টাকা 6 মাসে লাভ পেয়েছিল, তো এটা কত টাকা বিনিয়োগ করে সে লাভ পেয়েছে, তার মূলধন বা আসল টাকাটা কত ছিল এটা আমরা জানি না। তার মানে হচ্ছে আমাদের পি এর মানটি এখানে বের করতে হবে, যেহেতু আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে কি কি জানি, আমাদের এন এর মান জানি আমরা 6 মাস। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই 6 মাসকে কিন্তু মাসে রাখা যাবে না, এটিকে অবশ্যই বছরে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাকে যে মুনাফাটা দেওয়া হচ্ছে, যে লাভের হিসেবটি, এটি কিন্তু বছরে বলা আছে 8%। আগে বলেছে 8%, কথার মানে হচ্ছে 100 টাকার জন্য 1 বছরে, এটা কিন্তু ফিক্সড 1 বছরে। তাহলে এই যে আমার
যে কন্ডিশনটি সেটি বছরে দেওয়া আছে, ফলে এই 6 মাসকে অবশ্যই আমাদেরকে 12 দিয়ে ভাগ করে, কারণ যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 মাসকে 12 দিয়ে ভাগ করে এই 6 মাস সমান কত বছর হয় সেটা আমরা বের করব। তার মানে অর্ধেক বছর হবে, অর্থাৎ 0.5 বছর। এই বছরে অবশ্যই আনতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। কারণ এই আমার যেহেতু কন্ডিশনটি বছরে দেওয়া আছে, লাভের যে হিসেবটি সেটি বছরে দেওয়া আছে, যার জন্য আমাকে দুটোটা একই এককে নিয়ে আসতে হবে। তো এখন তাহলে আমরা এন এর মান জানি, তারপরে হচ্ছে আই এর মান জানি, তারপরে হচ্ছে যে আমরা আর এর মান জানি। তাহলে এই তিনটা মান আগে আমরা লিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করে দিয়ে করে ফেলবো। তাহলে প্রথমত আমরা লিখব যে এখানে আমাদের মুনাফা আই সমান দেওয়া আছে হচ্ছে 23,000 টাকা। এখানে মুনাফা না লিখে সরাসরি যদি আমরা আই লিখে দেই যে আই সমান 23,000 টাকা, তাহলেও হবে। হ্যাঁ, আর মুনাফার হার আমি জাস্ট বোঝার জন্য মুনাফার এই কথাগুলো লিখতেছি। মুনাফার হার আর সমান 8%, যেন তোমরা সহজে মনে রাখতে পারো। তাহলে 8% মানে হচ্ছে আমরা লিখতে পারি 0.08। আচ্ছা, এটাকে আগে ভেঙে নেই। 8% 100 ভাগের 8, আর 100 ভাগের 8 মানে হচ্ছে 0.08। আচ্ছা, এবার দেওয়া আছে আমাদের সময় ও সময় n সমান হচ্ছে 6 মাস। এখন এই মাসকে হচ্ছে আমরা বছরে নিয়ে যাব, কারণ আমাদের যেহেতু লাভের হিসেবটি বছরে বলা আছে যে 8%, এটি মানে 100 টাকার জন্য 1 বছরে হ্যাঁ লাভ দিয়েছে 8 টাকা। তাহলে এই 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বছরে চলে যাবে। তাহলে আমরা পাবো এখানে বা কাটাকাটি করলে 6কে 6, 6 দুগুণা 12, তার মানে এই 1কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 0.5 বছর আসবে। কিভাবে? কারণ আমরা 2 দিয়ে ভাগ করব, 1কে ভাগ যাবে না, দশমিক দিয়ে 0, তাহলে 5 দুগুণা 10, তার মানে হচ্ছে আমাদের 0.5 বছর। নিচের অংশটুকু আসলে দেখা যাচ্ছে কিনা আমি মুখে বলে দেই। 10 এখানে যেহেতু উপরে 1, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবে না, দশমিক দিয়ে আমরা 0 আনতেছি, এরপরে 5 দুগুণা 10, তার মানে 0.5 বছর। এখন আমরা শুধু সূত্র প্রয়োগ করে দিব, মান বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে লিখতে হবে আমরা জানি আই সমান পি আর এন। আচ্ছা, তাহলে এখন এই যে সূত্র প্রয়োগ করেছি, কিন্তু আমাদের মান লাগবে বা বের করতে বলেছে হচ্ছে যে বিনির মূলধন কত ছিল। সে যে ব্যবসা করে লাভ পেয়েছে কত, 23,000 টাকা। তাহলে এটা কত টাকা বিনিয়োগ করে পেয়েছিল, অর্থাৎ লাভের মুনাফার পি এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ আসল কত ছিল। তাহলে এখানে যেটা বের করতে হয় সেটাকে সবসময় সিঙ্গেল রাখতে হবে, আর বাকি সব একদিকে নিয়ে আসবো। তাহলে যেহেতু আমরা পি কে বের করব, তাহলে পি এর সাথে যা আছে সবগুলা আমরা পক্ষান্তর করে ফেলবো, এগুলো সবগুলো গুণ সম্পর্কে রয়েছে। তাহলে এখন আমরা ডান দিক থেকে বামে যদি নিয়ে আসে সেক্ষেত্রে আমাদের এগুলো ভাগ হয়ে যাবে, আর ডান দিকে শুধু পি পড়ে থাকবে। এবার শুধু আমরা মান বসিয়ে দিব, যেখানে আই এর মান হচ্ছে আমাদের 23,000 টাকা, অপরদিকে আর এর মান আমরা বের করেছি 0.08, আর এন বের করেছি হচ্ছে আমরা 0.5 ইকুয়ালস টু পি। এখন আমরা জাস্ট এখানে গুণ করব, ভাগ করে দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা একটু দেখতে চাই আমাদের ভাগফল কত আসে। 23,000 ভাগ করব হচ্ছে 0.08, এটাকে আবার ভাগ করব 0.5, তাহলে 5,75,000 টাকা তার বিনিয়োগ ছিল। আমরা পেয়ে গিয়েছি রেজাল্ট 5,75,000 টাকা হচ্ছে পি এর মান। তার মানে সুতরাং মূলধন পি সমান হচ্ছে 5,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এই টাকাটা সে বিনিয়োগ করেছিল, যার ফলে সে 5 মাসে 23,000 টাকা লাভ পেয়েছিল।
তো এখন এই অঙ্কটা আমরা আগের অঙ্কটা যেহেতু ঐকিক নিয়মে করতে পেরেছি, এই অঙ্কটাও কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারবো 3 লাইনে। কেউ যদি ঐকিক নিয়মে করতে চায় সেক্ষেত্রেও করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একই কাজ, যেহেতু মূলধন আমাদের বের করতে হবে, যেটা বের করতে বলবে সেটা সবসময় ডানে রাখতে হবে। তাহলে আমরা লাইনটা কি দিয়ে স্টার্ট করব, যেহেতু আমাদের ক্লু দেওয়া আছে যে 8%, তো 8% কথার মানে আমরা কি জানি যে প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে তাকে লাভ দিয়েছিল 8 টাকা। তাহলে এই কথাটাকে আমরা একটু সাজিয়ে লিখবো কিভাবে, যেটা আমাদের কাছে চেয়েছে তারা, যেটা আমাদের বের করতে হবে সেটাকে হচ্ছে আমরা একদম সবার শেষে লিখবো, মানে একদম ডান দিকে লিখবো। তার মানে আমরা লিখতে পারি যে 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। অর্থাৎ এখানে যে ক্লুটা দেওয়া আছে যে 8%, হ্যাঁ, এটা দ্বারা তো আমরা বুঝি যে 100 টাকার জন্য 1 বছরে লাভ দেয় 8 টাকা। তার মানে 100 টাকাটা এখানে মূল টাকা, আসল টাকা। হ্যাঁ, তাহলে এই কথাটাকে, এই 100 টাকাকে আমরা সবার লাস্টে লিখবো, একদম পরে লিখবো, যেহেতু এটা আমার মূলধন। আমার কাছে চেয়েছে কিন্তু মূলধন কত, তাহলে যেটা বের করতে বলবে এটা সবার শেষে লিখতে হবে। তাহলে আমি এই লাইনটা থেকে লিখতে পারি যে 8 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা, 1 টাকা মুনাফা হয় যখন আসল কম হবে স্বাভাবিক ভাগ। এরপরে হচ্ছে যে 23,000 টাকা আমরা মুনাফা পেয়েছি, এটার উপরে আসল কত টাকা হবে এরপরে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে আমি একটু দেখিয়ে দিতে চাই। তাহলে আমাদের লিখতে হবে যে 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। এটি হচ্ছে তাদের ক্লু থেকে আমরা এই কথাটা বলতে পারি, হ্যাঁ, যে 8 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। 100কে পরে লিখেছি কারণ আমাকে আসলটা বের করতে হবে, বা মূলধনও লেখা যায় এখানে, আসল মূলধন একই কথা। সুতরাং 1 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল কম টাকা, কমের ক্ষেত্রে ভাগ, আগে বলেছে এটার নিচে এটা বসে যাবে আর প্রথমটা আমাদের নিচে চলে যাবে। এরপরে আমরা যেটি লিখবো যে 23,000 টাকা, 23,000 টাকা মুনাফা হয়। এখন এটা কিন্তু 1 বছরে রয়েছে, আর 23,000 টাকা মুনাফা পেয়েছিল সে 6 মাসে। তো আমরা 6 মাসকে হচ্ছে যে বছরে নিয়ে গিয়েছিলাম। তো প্রথমে এখানে লিখতে হবে যে প্রথমে আমরা এখানে লিখে নিব যে 6 মাস, 6 মাস সমান সমান দিয়ে, এটা পরের লাইন এখানে লিখবো আমরা 6কে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে যাব, তার মানে 0.5 বছর। হ্যাঁ, তাহলে এটা আমরা পরে লিখবো। তাহলে আগে আমরা 1 বছরের সাথে কম্পেয়ার করি যে 23,000 টাকা 1 বছরে মুনাফা পাবে। হ্যাঁ, বেশি টাকা, সরি, 1 বছর পর 23,000 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল স্বাভাবিকভাবে বেশি হবে। তাহলে বেশি হলে আমরা উপরে লিখে দিব 23,000/8 টাকা। এখন আবার এই 23,000 আমরা ডাবল লিখবো, 23,000 টাকা মুনাফা হয় 0.5 বছরে। প্রথমে আমরা 1 বছরের সাথে তুলনা করব, করে দেখব কম হচ্ছে না বেশি হচ্ছে। তাহলে 23,000 টাকা যদি মুনাফা পায় 1 বছরে, সেক্ষেত্রে আসলে পরিমাণও বেশি থাকবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, আর যদি 23,000 টাকা 0.5 বছরে মুনাফা পাইতে যায়, তাহলে আমাদের আসল কম থাকবে, কারণ 1 বছরের তুলনায় 0.5 বছর, অর্থাৎ হাফ বছর, অর্ধেক বছর, এটি কম হলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগের বেলায় এটি নিচে চলে থাকবে আর এটি অপরিবর্তিত থাকবে। এটা আমরা লিখে ফেলেছি 100 গুণন 23,000 আর 8 গুণন এখানে 0.5 এখন নিচে চলে যাবে। হ্যাঁ, আমরা প্রথমত এটার সাথে এটা কম্পেয়ার করেছি, দেখেছি 23,000 টাকা যদি 1 বছরে মুনাফা পাইতে যায়, সেক্ষেত্রে আমাদের বেশি টাকা বিনিয়োগ করতে হবে। ফলে হচ্ছে আমরা এটি গুণ করে বসে দিয়েছি, কারণ বেশি হলে গুণ করতে হয়। এরপরে 23,000 টাকা এখন আমরা 0.5 বছরের সাথে, মানে অর্ধেক বছরের সাথে কম্পেয়ার করলে সেক্ষেত্রে আমাদের কম টাকা আসল বিনিয়োগ করতে হবে, এই জন্য কমের বেলা ভাগ। তাহলে এটা নিচে চলে যাবে আর এটা অপরিবর্তিত থাকবে, কারণ এটা আমরা একবার বসিয়ে দিয়েছি। এখন শুধু আমরা এই বছরের সাথে তুলনা করতেছি। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, এখানে 4 দিয়ে কাটলে পাবো 25। হ্যাঁ, আর এখানে 8কে 4 দিয়ে কাটলে পাবো 2, তারপরে 23,000 আর নিচে 2 গুণন 0.5। তাহলে ফলাফল আমাদের কত আসবে, 23,000 ভাগ 2,
এটাকে ভাগ করবো আবার 0.5 আচ্ছা, গুণন আবার আছে 25, তাহলে 5,75,000। এখানেও আমাদের সেম রেজাল্ট যে 5,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিনিয়োগের টাকাটা, যে টাকাটা আসল ছিল, বিনিয়োগ করেছিল মূল টাকার পরিমাণ। তাহলে আমরা ঐকিক নিয়মে এবং সূত্র, দুইটি নিয়মে হচ্ছে যে অঙ্কগুলো সলভ করতে পারি খুবই সহজে। এই অঙ্কগুলোর মূলত প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝতে পারি সেক্ষেত্রে আসলে অঙ্কগুলো সমাধান করতে কোনো সমস্যা হবে না। তো আসলে অঙ্কগুলো প্রশ্ন তুলে তুলে হচ্ছে করতে হয়। তো যেহেতু আসলে এগুলো তুলতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি প্রশ্নগুলো বোর্ডের মধ্যে তুলে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ সামনে কোনো একটা ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।